শিকারীদের একটা দল সাপ ধরতে গিয়ে এমন এক দ্বীপের ব্যাপারে জানতে পারে যেখানে রয়েছে 25 লক্ষ বছর আগে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া দৈত্যাকার টাইটান পাইথন। তাই সরকারের তরফ থেকে দ্বীপের রহস্য উদ্ঘাটন করতে পাঠায় সাপ বিশেষজ্ঞদের একটা টিম। কিন্তু অন্যদিকে আরেকটা প্রাইভেট কোম্পানি সেখানে পাঠিয়েছে চোরা শিকারীদের একটা দক্ষ টিমকে, যারা এই দ্বীপের সাপদের মেরে সেখানে ইকোট্যুরিজম পার্ক বানাতে চায়। তারা কি পারবে বিরল প্রজাতির পাইথনদের শিকার করতে, নাকি তারাই পরিণত হবে শিকারে? তো চলো শুরু করা যাক আজকে চাইনিজ মুভি সার্পেন্ট কিং আইল্যান্ড। চার বন্ধু মিলে স্নেক কিং আইল্যান্ড নামে একটা দ্বীপে এসছে সাপ শিকার করতে। সেখানে তারা বড় গর্তের সামনে একটা মুরগি বেঁধে দেখছে যে গর্তের মধ্যে কোনো সাপ আছে কিনা। দেখে মনে হচ্ছে গর্তটা পুরোই ফাঁকা, আর যদি সাপ থাকে তাহলে সেটা শিকার করে জিন নামের একজন চোরা ব্যবসায়ীকে দিয়ে টাকা উপার্জন করবে। দড়ি দিয়ে তারা মুরগিটাকে গর্তে ফেলে রেখেছিল, আর তখনই দড়িটা নড়তে শুরু করলে তারা প্রচন্ড জোরে টানতে গিয়ে দড়ি ছিঁড়ে যায় এবং তারা নিশ্চিত হয় যে গর্তের ভিতরে কোন নর্মাল সাপ নয়, বরং এমন কিছু রয়েছে যার আকার বিশাল। চারজনের মধ্যে সান্টিও দক্ষ সাপ শিকারী, তাই সে গর্তের মধ্যে ছোট্ট মশাল নিয়ে ঢুকে যায় সেইখানে ঠিক কত বড় সাপ রয়েছে তা দেখতে। যদিও গর্তে ঢোকার আগে সে তার 3 বন্ধুকে বারবার বলে সে যদি কোনোভাবে সেই বড় সাপটার মুখোমুখি হয় বা বিপদে পড়ে তাহলে তারা যেন যত দ্রুত সম্ভব টেনে তোলে। গর্তে ঢুকতেই গাঢ় অন্ধকারে একটা সাপ দেখতে পেলে সেটাকে বিশেষ কৌশলে ধরে ফেললেও পরক্ষণেই সে একটা বিশাল বড় পাইথন দেখতে পায়। সে বুঝতে পারে এই মুরগিটাকেই সে গিলে খেয়েছে, আর এই গর্ত থেকে সে যদি বেরোতে না পারে তাহলে হয়তো তার পালা। তাই সে গর্তের বাইরে থাকা একজন বন্ধুকে টেনে তুলতে বললে সে তাকে টেনে না তুলে বরং তার সাথে মজা করে। পায়ে সুরসুরি দিতে লাগলে সেই পাইথন সান্টিওকে এই সুযোগে গিলে ফেলে। যখন বন্ধুদের হুঁশ ফিরল ততক্ষণে সব শেষ। বন্ধুকে হারিয়ে এসে অনুতাপ বোধে বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা করার জন্য গর্তে হাত ঢুকিয়ে দিলে সাপটা তাকে কামড়ে দেয় এবং বাকি দুজন মিলে তাকে বের করে আনলে সাপটাকে কুড়ুল দিয়ে 2 টুকরো করে দেয়। তারা বুঝতে পারে জায়গাটা সুরক্ষিত নয়, তাই বাড়ি ফেরার জন্য নৌকায় উঠে বসলো। সময় গড়িয়ে রাত নামলে শুরু হলো মুষলধারের বৃষ্টি। তখনই বামিয়ানকে তাদের বস জিন ফোন করে বলে তারা যে সাপ বিক্রি করে টাকা পায় তার মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে। যেটা শুনে সম্পূর্ণ রাগ গিয়ে পড়ে ওই বন্ধুটার উপর, যার জন্য সান্টিও মারা গেছে। এরই মাঝে হঠাৎ তাদের নৌকা কেঁপে উঠল। দুজন ছিটকে পড়ে যায় আরেকজন সমুদ্রের জলে, কারণ ততক্ষণে শিকারের খোঁজে থাকা সেই বিশাল পাইথন এসে বামিয়ানের সামনে তার 2 বন্ধুকে শেষ করে দেয়। দুজনকে যখন খেয়ে নিয়েছে তখন বামিয়ান জানে সেও বাঁচবে না, আর সেটাই হলো। তবে এই পুরো ঘটনা নৌকায় থাকা একটা ক্যামেরায় বন্দী হয়ে যায়। এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যে একটা বাড়িতে সাপ ঢুকেছে, ফলে সেটাকে তাড়ানোর জন্য ডাক্তার একজন দক্ষ স্নেক ক্যাচার চেঞ্জির। সে যদিও সাপ ধরে তবে বেআইনিভাবে বিক্রি করে না, বরং তাদের ছেড়ে দেয়। সে ঘরে ঢুকতেই টিভিতে দেখে জিন টিয়ং নামের এক রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান প্যানজিং এর ইন্টারভিউ নিচ্ছিল। সে বলে সরকার তার কোম্পানিকে 4টে বিপজ্জনক দ্বীপকে ইকো ট্যুরিজম করার দায়িত্ব দিয়েছে। এই 4টে দ্বীপের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো স্নেক কিং আইল্যান্ড, যার জন্য সরকার থেকে প্রায় 5 বিলিয়ন টাকা ধার্য করা হয়েছে। সেনো এটা শোনার পর চলে যায় সাপ ধরতে। আসলে সাপটা যে লোকটাকে কামড়ানোর চেষ্টা করছিল সে কিছুদিন আগে পাহাড় থেকে ওই সাপের কয়েকটা ডিম এনেছিল, যার কারণে সাপটা এখানে এসছে। আসলে সাপ হোক বা যে কোনো প্রাণী, কেউ বিনা দোষে মানুষকে মারতে চায় না। চেনো সাপটাকে তাড়িয়ে ছাদে গেলে তার বন্ধু মাফিন দেখা করতে এসে একটা নিউজ চ্যানেলের ভিডিও দেখিয়ে বলে রেস্কিউ টিম স্নেক আইল্যান্ডের কাছে নৌকায় একজনের লাশ পেয়েছে, আর সেটা অন্য কেউ নয় বরং বামিয়ানের, যে এদেরও বন্ধু ছিল। আর সব থেকে বড় কথা, তাদের শরীরে অনেক বড় সাপের দাঁতের চিহ্ন পাওয়া গেছে। স্নেক আইল্যান্ডে এত বড় সাপ থাকলে পার্ক করা তো দূরের কথা, মানুষের যাওয়া মানেই মৃত্যু। চেনো ওয়াইল্ড লাইফ কনজারভেশন ডিপার্টমেন্টে গিয়ে সেখানে বিভিন্ন আধিকারিকের সামনে বামিয়ানের লাশ দেখিয়ে বলে তাকে যে সাপটা মেরেছে সে প্রায় 15 মিটার লম্বা। অর্থাৎ এটা যে কোনো সাপ নয়, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ও বিলুপ্ত সাপ টাইটান পাইথন, যার অস্তিত্ব এখনো রয়েছে স্নেক আইল্যান্ডে। তাই সে প্রস্তাব রাখে সরকারের অনুমতি নিয়ে এই দ্বীপকে যেন ইকোট্যুরিজম পার্ক না বানিয়ে নেচার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হোক, যাতে পাইথনকে সংরক্ষণ করা যায়। চীনের এই প্রস্তাব শুনে বাকি আধিকারিকরা চুপ থাকলেও এনভায়রনমেন্ট প্রোটেকশন ডিপার্টমেন্টের সিনিয়র ঝাও বলে ইন্টারন্যাশনাল স্নেক অর্গানাইজেশনের মতে এই সাপ প্রায় 28 লক্ষ বছর আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাই বামিয়ানকে যত বড় সাপই মেরে থাকুক না কেন সেটা টাইটান পাইথন অন্তত হতে পারে না। ঝাও চেনার কথায় বিশ্বাস করছে না দেখে তখন বামিয়ানদের নৌকায় লাগানো ক্যামেরার ফুটেজ প্লে করলে সবাই ভয় শিউরে ওঠে, কারণ দেখে যে কিভাবে পাইথন তাদের মেরে ফেলেছিল। এই ফুটেজ দেখে একজন উচ্চপদস্থ আধিকারিক ঝাউকে নির্দেশ দেয় ট্রেন এবং মাফিনের সাথে স্নেক কিং আইল্যান্ডে গিয়ে টাইটান পাইথন আছে কিনা তার তদন্ত করতে। সেই মতো নির্দেশ অনুযায়ী ঝাউ দ্বীপে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সময় একজনকে ফোন করে বলে পাইথনকে সে যদি খুঁজে পায় তাহলে সে ভালো করেই জানে কি করা দরকার। এটা বলেই সে ইন্টারনেটে তার সহযাত্রী চীনের ব্যাপারে খোঁজ করলে জানতে পারে চীন একজন আর্মি স্পেশাল ফোর্সের অবসরপ্রাপ্ত সৈনিক এবং সাপ সংরক্ষণ বিশেষজ্ঞ। তার পূর্বপুরুষ
স্নেক কিং আইল্যান্ডের সাপ দিয়ে চোরা শিকারীদের হাত থেকে রক্ষা করে, সেখানে পরিবেশ রক্ষা করছে, তাই চেনকে বলা হয় স্নেক কিং আইল্যান্ডের বংশধর। সরকার ঝাউ চেন আর মাফিনকে স্নেক কিং আইল্যান্ডে পাঠাচ্ছে জেনে টিয়াং কোম্পানির চেয়ারম্যান প্যানজিনের সাথে চুক্তি করে। সে জানে জিন সাপ নিয়ে চোরা ব্যবসা করে, তাই জিনকে বলে আইল্যান্ডে টাইটান পাইথনকে শেষ করে ফেলতে। কারণ চেনো যদি প্রমাণ করে দেয় সেখানে সত্যিই টাইটান পাইথন রয়েছে, তাহলে সরকার সেটা নেচার রিজার্ভ ফরেস্ট ঘোষণা করে দেবে, আর সেইটা হলে কোম্পানির প্রচুর টাকা লস। জিন তখন কথা দেয় সে সব কাজ বিনা ঝামেলায় শেষ করবে, তবে সেটা বিনামূল্যে নয়। তাই প্যান তাকে পারিশ্রমিক হিসেবে অনেকগুলো গোল্ডেন বার দিয়ে বেরিয়ে যায়। ঝাওয়ার মাফিন প্রায় আইল্যান্ডের কাছাকাছি পৌঁছে যায়। চেনো দূরবীন দিয়ে স্নেক আইল্যান্ডের দিকে দেখলে জিনকে দেখতে পায়। দ্বীপে জিন তার পুরো দল নিয়ে এসেছে। তারা সবাই দ্বীপের একটা অংশ জুড়ে ক্যাম্প লাগায়। জিন তখন শিকারীদের সাথে পরিকল্পনা করতে ব্যস্ত। তখন এই দলের একজন হালকা হওয়ার জন্য ক্যাম্প থেকে একটু দূরে গেলে একটা সাপ তার হাতে কামড় দিলে কোন রকমে ক্যাম্পে ফিরে আসলে সাপটাও ক্যাম্পে ঢুকে পড়ে। ভয়ে সবাই ছন্ন ছাড়া হয়ে একটা লোক সাপের মুখে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য ক্যাম্পের ভিতরে একটা তাঁবু থেকে 3 ভাই বোন বেরিয়ে আসে। তারা ছিল শহরের অন্যতম দক্ষ সাপ শিকারী। তাদের মধ্যে বড় ভাই সাপটাকে খুব সহজেই বাঘে এনে তাকে একটা বস্তায় ভরে জিনকে দেয়। এর মধ্যে মাফিনরাও সেখানে চলে আসলে চেনো জিনকে সাপটা ছেড়ে দিতে বলায়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে চেনো কিছু দূর গিয়ে সাপটাকে ফাঁকা জায়গায় ছেড়ে দেয়। সাপটাকে ছেড়ে তারা দ্বীপের ছবি তোলার সাথে সাপের নমুনা সংগ্রহ করতে থাকে। রাতে নামলো মুষলধার বৃষ্টি। বৃষ্টি থেকে বাঁচতে চেনো তাদের একটা কটেজে নিয়ে যায়। এটা তার দাদু বানিয়েছিল যখন সে টাইটান পাইথন খুঁজতে এসেছিল। পৃথিবীর সব থেকে বড় এই সাপকে ধরাই ছিল দাদুর একমাত্র লক্ষ্য। তবে তারা কটেজে বৃষ্টি থেকে বাঁচলেও সেখানে পচা মাছের গন্ধ বেরোতে থাকলে সবার সন্দেহ হয় যে টাইটান পাইথন কিছুক্ষণ আগে এইখানে ছিল, অথবা সে হয়তো এইখানেই আছে। তাই সবাই মিলে কটেজ ভালোভাবে ঘুরে দেখলে বামিয়ানদের গ্রুপের একজনের দেহ দেখতে পায়। রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরে এসব নিয়ে গবেষণা করা যাও বুঝতে পারে তাকে পাইথন গিলে খাওয়ার সময় নিঃশ্বাস বন্ধ হয়ে শেষ হয়ে গেছে। তবে পাইথন পরে এসে দেহটাকে এইখানে ফেলে গেছে। ট্রেন ঠিক করে আইল্যান্ডে নেটওয়ার্ক পেলে তারা প্রথমে পুলিশকে ফোন করে এই বডির ব্যাপারে জানাবে, যাতে তার অন্তিম সংস্কার হয়। তবে পাইথন যাতে দ্বিতীয়বার ভিতরে আসতে না পারে তাই সেফটি সহ দরজাটা বন্ধ করে প্রত্যেকে নিজের কাজে চলে যায়। মাফিন খাবার বানিয়ে পুরো কটেজ আরেকবার ঘুরে দেখতে থাকলে সে চেনের দাদুর বক্স থেকে একটা পাইথনের ছবি খুঁজে পেতে পারে চেনের দাদু আগেই টাইটান পাইথন দেখেছিল, তবে তিনি সর্বসমক্ষে বিষয়টা আনেননি। অন্যদিকে শিকারীদের এক ভাই এবং জিনের ভাই ইয়ং তাদের মারতে কটেজ অব্দি চলে আসে। তারা কটেজের মধ্যে তাদের মারতে অনেকগুলো ছোট সাপ ছেড়ে দিলে প্রথম সাপটাকে চেনো ধরে ফেললেও আরেকটা সাপ মাফিনের পায়ে কামড়ে দেয়। এর সাথে অনেকগুলো ছোট সাপ তাদের দিকে ধেয়ে আসলে চেনো তাদের আগুন দিয়ে সরিয়ে মাফিনকে সাপের বিষে এন্টিডোর দিতে গেলে ইয়ং চেনকে লক্ষ্য করে একটা ইনজেকশন ছুড়ে তাকে অবশ করে দেয়। সাপ শিকারীদের একজন ভাই ই ঝাওয়ের সাথে হাতাহাতি করার চেষ্টা করলে তখনই সে বিশাল পাইথন এসে তাকে মুখে নিয়ে পালিয়ে গেলে ইয়ং তার পিছু নেয়। ওই দুজনের হাত থেকে মুক্তি পেয়ে ঝাও ভিতরে এলে দেখে মাফিন চেনো অজ্ঞান হয়ে পড়ে থাকতে এবং সে দুজনকে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে দেয়। সকাল হলে ঝাউরা কটেজ থেকে বেরিয়ে দ্বীপে ঘুরতে বেরোলে তারা একটা গাছে সাপের খোলস খুঁজে পেয়ে মাফিন খুশি হয়ে বলে হয়তো এটা টাইটান পাইথনের প্রমাণের জন্য যথেষ্ট। তবে আশায় জল ঢেলে ঝাউ বলল তাদের আরো মজবুত প্রমাণ লাগবে, যাতে সরকারকে বাধ্য করা যায় এই দ্বীপকে রিজার্ভ করতে। এটা শুনে মাফিন খেপে গেলে হঠাৎ পিছন থেকে পা জড়িয়ে ধরে জিনের ভাই ইয়ং, যে গত রাতে তাদের মারার জন্য এখানে এসেছিল। দেখে বোঝা গেল সাপটা ওর উপর হামলা করে এইখানেই ফেলে চলে গেছে। তার অর্ধমৃত অবস্থা দেখে চেনো অ্যান্টিডোট দিতে গেলে ঝাও তার শরীর থেকে খুঁজে পায় টাইটান পাইথনের ফ্লুইড, অর্থাৎ কিছুদিনের মধ্যেই পাইথন ডিম পারতে চলেছে। পৃথিবীর সব থেকে বড় সাপ যে এখনো বিলুপ্ত হয়ে যায়নি এই ফ্লুইড তার প্রমাণ। অ্যান্টিডোট দিয়ে তাকে বাঁচিয়ে চেনেরা তার দেহ জিনের ক্যাম্পে নিয়ে এলে তিনজন সাপ শিকারী তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে চেনেরা কোন উত্তর দিতে না পারায় জিনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। তখন ইয়ং জিনকে ওদের ছেড়ে দিতে বলে, কারণ তাদের জন্যই সে বেঁচে আছে। এইটা শুনে জিন তাঁবুর ভিতরে গিয়ে তার ভাইকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়ে একটা গোল্ডেন বার ভর্তি সুটকেস দেয়। তবে চেনো সুটকেসটা ফিরিয়ে দিয়ে বলে তাকে যদি সত্যিই ধন্যবাদ জানাতে হয় তবে সে যেন এই দ্বীপ ছেড়ে চলে যায় এবং ভবিষ্যতে দ্বীপের সাপদের শিকার করাও যেন বন্ধ করে। কিন্তু জিন তার সাথে রাজি না হয়ে বলে সে যদি সব সাপকে ছেড়ে দেয় তাহলে তাদের বিক্রি করে মানুষ এত টাকা উপার্জন করে দুবেলা যে খেতে পারছে তার দায়িত্ব কে নেবে। তাছাড়া ওকে একটা রিয়েল এস্টেট কোম্পানি এখানে পাঠিয়েছে, তা সে যদি মিশন অর্ধেক রেখে পালিয়ে যায় তাহলে তার সম্মানও থাকবে না, আর সেটা সে কিছুতেই হতে দেবে না। এই বলে সে চীনের জন্য একটা গাড়ির ব্যবস্থা করে দেও। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ঝাও বলে জিন টাইটান পাইথনের ডিমগুলো খুঁজে পাওয়ার আগেই তাদের যে করেই হোক ডিমগুলোকে ল্যাবে সংরক্ষণ করতে হবে। তবে চেনো বলে তারা যদি জিনের মতো পাইথনের ডিম নিয়ে চলে যায় তাহলে তাদের আর চীনের মধ্যে পার্থক্য কি। এছাড়াও তাদের পরিবারের একটা পরম্পরা আছে যে স্নেক আইল্যান্ডের সব সাপকে বাঁচানোর, তাই যেভাবেই হোক সে তাকে বাঁচাবে। এমন সময় খেয়াল করে যে তাদের গাড়ির সামনে রয়েছে পাইথন। চোখের সামনে
পাইথনকে প্রথমবারের মতো দেখলে চেনো তাকে ধাওয়া করতে থাকে এবং মাফিন ক্যামেরায় পাইথনের ভিডিও শুট করতে থাকে, কারণ এই দ্বীপকে রিজার্ভ বানাতে হলে এর থেকে ভালো প্রমাণ আর হতেই পারে না। পাইথনের পিছু করে তারা অনেকটা চলে আসলো, তাদের পথ আটকে দাঁড়ায় সব শিকারী দুই ভাই বোন। তারা চেনদের গাড়ি থেকে নামিয়ে মারতে থাকলে এই সুযোগে ঝাউ পাইথনের পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই দুই ভাইকে শায়েস্তা করে চেনো এবং মাফিন গাড়ি নিয়ে চলে যায় ঝাউকে খুঁজতে। এদিকে ঝাউ পাইথনের পিছু করে একটা গুহার ভিতরে ঢুকে অনেকগুলো ডিম দেখতে পাওয়ায় সে একটা ডিম ব্যাগে ঢুকিয়ে নেয়। চেনো আশায় ঝাউ গাড়িতে উঠে বসলে ভয়ঙ্কর পাইথন তাদের পিছু নিলে চেইন বুঝতে পারে না যে হঠাৎ সে কেন তাদের পিছু করছে, তাই সে ঝাউকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে জানায় তার এইটা নিয়ে কোন ধারণা নেই, সে শুধুমাত্র পাইথনের ডিএনএ কালেক্ট করেছে। তবে চীনের সন্দেহ হলে সে মাফিনকে ঝাউয়ের ব্যাগ চেক করতে বলে তার ব্যাগ থেকে খুঁজে পায় পাইথনের ডিম। তার বারণ করা সত্ত্বেও ঝাউয়ের ব্যাগের ডিম দেখে চেনো রেগে বলে যেভাবেই হোক এই ডিম গুহায় ফিরিয়ে দিতে হবে, কিন্তু ঝাউ ডিম ফিরিয়ে দিতে না চাইলে সে মাফিনের গলায় ছুরি ঠেকিয়ে চেনকে ব্ল্যাকমেইল করে নির্জন জায়গায় গাড়িটা নিয়ে যেতে বলে। সেই মতো জায়গায় আসার পর ঝাউ ডিম নিয়ে পালাতে গেলে জিনের দলে এসে ঝাউ থেকে ডিমের ব্যাগটা জোর করে কেড়ে নিতে চাইলে সে বলে এসবের কোন দরকার নেই, কারণ সে কোন ওয়াইল্ড লাইফের সিনিয়র অফিসার নয়, বরং সে জিনের মতোই আইএসএম নামের অন্য একটা সংস্থার সদস্য, যারা তাকে এই ডিমান্ডতে পাঠিয়েছে যা দিয়ে তারা সাপের বিষ বানাবে। এইটা শুনে জিন বলে সে আগে আইএসএম এর সদস্য ছিল, তবে ঝাউ জানে না যে আইএসএম তাকে অনেক আগেই তাদের সংস্থা থেকে সরিয়ে দিয়েছে, তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে আইএসএম কে এই ডিম দেবে না, বরং জিন এই দ্বীপ থেকে ফিরে এটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে। ততক্ষণে চেনো জিনকে ডিম ফিরিয়ে দিতে বললে দুজন গুন্ডা চেনো মাফিন ও ঝাউকে কিডন্যাপ করে তাদের উপর অত্যাচার করতে থাকে। প্রথম থেকে জিনদের এখানে আসার প্রধান উদ্দেশ্যই ছিল পাইথন শিকার করা। পাইথনকে তাদের ক্যাম্প অব্দি নিয়ে আসার জন্য চেনো এবং মাফিনকে টোপ হিসেবে ব্যবহার করে তাদের উপর বিশেষ কালো তরল ঢেলে দেয়, যাতে গন্ধ সুখে টাইটান পাইথন তাদের শিকার করতে আসলে এই সুযোগে তারা পাইথনের শিকার করবে। তো সেই মতো পরিকল্পনা অনুযায়ী পাইথন সেখানে চলে আসলে চেনো নিজের বন্ধন খুলে মাফিনের হাত খুলতে গেলে তখনই পাইথন ঢুকে পড়ায় চেনো তাকে অনেকভাবে ঠেকানোর চেষ্টা করে। তখনই শিকারী ভাইবোন রুমের দরজা বন্ধ করে দিলে তারা সেইখানেই ফেসে যায়। এই সবকিছু সিসিটিভি ক্যামেরায় জিন দেখে উপভোগ করতে থাকে, আর সেই সুযোগে ঝাউ কাছে ছুরি থাকায় সে দড়িটা খুলে চেনো ও মাফিনকে রুম থেকে উদ্ধার করে। তবে জিনের দল তাদের পিছু ছাড়ে না। এর মধ্যে পাইথন রুমের ছাদ থেকে ঢুকে শিকারী ভাই বোনদের গিলে খায়। পাইথনের তাণ্ডবে জিনসহ তার লোকজন ক্যাম্প থেকে পালিয়ে গেলে ঝাউ ডিমের ব্যাগ নিয়ে নৌকা এলে দেখতে পায় জিন আগে থেকেই তাকে ওয়েলকাম করার জন্য সেখানে বসে আছে। আসলে তারও তো একটাই উদ্দেশ্য। তখনই ডিম নিয়ে দুজনের মধ্যে মারামারি শুরু হলে ইতিমধ্যে চেনরাও চলে আসে, আর অবশেষে অনেক হাতাহাতির পর চেনো জিনকে হারিয়ে দিলেও তাদের নৌকায় ডিমের খোঁজে উঠে আসে পাইথন। চেনো তাকে ডিম ফিরিয়ে দিলে জিন কিছু না ভেবেই পাইথনকে মারতে গেলে বিশাল সাপটা তাকে এক ধাক্কায় ছুঁড়ে সমুদ্রে ফেলে ডিম নিয়ে সেখান থেকে চলে যায়। ঝাউ এবং মাফিনকে একটুকুও স্পর্শ করে না। এতক্ষণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া ঝাউ নিজের ভুল বুঝে চেনের কাছে ক্ষমাতে জিজ্ঞাসা করে দেখা যে এই স্নেক আইল্যান্ডের তদন্তের জন্য পাঠিয়েছিল, তো এখন সেই রিপোর্টে কি লিখবে। চেনো তখন দাদুতলা টাইটান পাইথনের ফটো দেখিয়ে বলে যেসব জিনিস বিরল তাদের গোপনে রাখাই উচিত, তাই তারা সরকারকে টাইটান পাইথনের ব্যাপারে জানাবে না, শুধু বলবে এই স্নেক কিং আইল্যান্ডে যেহেতু অনেক ধরনের সাপ আছে তাই এটা ইকোট্যুরিজম পার্ক কোন মতেই করা যাবে না এবং এই দ্বীপকে সারা জীবনের জন্য নেচার রিজার্ভ হিসেবেই ঘোষণা করা বুদ্ধিমানের কাজ। অতঃপর সবাই চীনের এই সিদ্ধান্তে রাজি হয় এবং এই ঘটনার সাথে শেষ হয় আজকের মুভি সার্পেন্ট কিং আইল্যান্ড। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করো, আর সাথে কমেন্টে জানাও এরপর তোমরা কোন মুভির গল্প দেখতে চাও।